আমার কলিজার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শুধু কান দিয়ে না, মন দিয়ে শুনতে হয়। এটা ছাত্র আর ম্যাডামের গল্প না, এটা আসলে দুইটা ভাঙা মানুষের গল্প, যাদের জীবনের ভুল সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। আমার নাম নিশাত। একসময় স্কুলে পড়িয়েছি, এখন অবসর। বাইরে থেকে মানুষ ভাবে নিশাত আপা তো বেশ আরামে আছে, 6 তলা বাড়ি ভাড়া আসে। কিন্তু বন্ধুরা, টাকা দিয়ে ঘর ভরে, মন ভরে না। ঘরে আলো জ্বলে, কিন্তু ভিতরে অন্ধকার থাকলে আলো ঠান্ডা লাগে। আমার স্বামী সাজিদ প্রবাসে। শুরুতে আমি ভেবেছিলাম প্রবাস মানেই উন্নতি, সঞ্চয়, ভবিষ্যৎ। প্রতি মাসে টাকা আসতো, একসাথে স্বপ্ন সাজাতাম। আমি ভাবতাম একদিন সব ঠিক হবে, একদিন সে ফিরে আসবে। কিন্তু বছর যায়, একদিন আসে না। কিছু কিছু অভ্যেস যেমন মানুষকে বদলে দেয়, তেমনি কিছু কিছু দূরত্ব সম্পর্ককে চুপ করে মেরে ফেলে। আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়েরা ভালো মতোই আছে, কিন্তু তাদেরও জীবন আছে, ব্যস্ততা আছে। আমি ফোন দিলে তারা বলে আমা পরে কথা বলবো, আর সেই পরে কখনো কখনো সপ্তাহ হয়ে যায়। আমি একা থাকি, আর একা থাকা মানে শুধু একা থাকা না বন্ধুরা। একা থাকা মানে দিনের আলোতে সব স্বাভাবিক, কিন্তু রাত বাড়লেই মনটা অন্যরকম হয়ে যায়। একটা অদৃশ্য চাপ, একটা অদৃশ্য ভয়। কখনো মনে হয় আমার ঘরের দেয়ালগুলো আমার কথা শুনছে, কখনো মনে হয় কেউ যেন আমার নিঃশ্বাস গুনছে। আমার ফ্ল্যাট 6 তলায়, একদম করিডরের একপাশে। করিডরটা লম্বা, রাতে আলো কম। লিফট থেকে নামলে একটা লম্বা হাঁটা, তারপর আমার দরজা। এই হাঁটাটাই রাতে ভয় লাগায়, কারণ শহরের বাড়িগুলোতে সব মানুষ থাকে, কিন্তু সব মানুষ কাছের হয় না। সব দরজা বন্ধ থাকে, সব হাসি বন্ধ থাকে। এই ভয় আমাকে প্রথম ধরেছিল এক রাতে। রাত প্রায় 1টা। হঠাৎ করিডর থেকে চাবি ঝনঝন শব্দ। প্রথমে মনে হলো পাশের কেউ ভুল করে আমার দরজায় হাত দিয়েছে, কিন্তু 2 মিনিট পর আবার আরও স্পষ্ট, যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক আমার দরজার সামনে। তালা ঘোরাতে চাচ্ছে, কিন্তু খুলছে না। আমি পিপল দিয়ে তাকালাম, কাউকে দেখা গেল না, কিন্তু শব্দটা থামল না। আমি নিজেকে বোঝালাম ভুল শোনা, বয়স হয়েছে, কান ভুল করে। আমি আলো বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। বিছানায় শুয়ে শুয়ে শুনছিলাম শব্দটা কি আবার আসে। কেন জানি মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, আর আমার ভয় দেখে মজা পাচ্ছে। পরদিন সকাল হলে আমি নিজেই লজ্জা পেলাম। আমি তো পড়াশোনা করেছি, শিক্ষকতা করেছি, আমি কি এমন ভয় পেলে চলবে? কিন্তু মন তো বইয়ের নিয়ম মানে না বন্ধুরা। ঠিক সেই সময়ে পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া আসে। লাবণী আর শাহেদ, দুইজনই ব্যাংকে চাকরি করে। ভদ্র মানুষ, হাসি খুশি। তাদের সাথে একটা ছেলে, আরিয়ান, বয়সে তরুণ, কিন্তু চোখে ক্লান্তি, যেন রাত জাগে, ভেতরে কিছু লুকায়। তার হাঁটা চলা একটু তাড়াহুড়ো, কথা বলতে গেলে থেমে যায়। এইসব দেখে আমার মন বলল ছেলেটা ভাঙা। প্রথম দিনেই লাবণী এসে বলল, ভাবি একদিন একটু চা খাবেন? আমি গেলাম। চা খেতে খেতে কথা উঠল আরিয়ানের কথা। লাবণী হাসল, কিন্তু হাসির ভেতর চাপা দুশ্চিন্তা। বলল, ভাবি ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, রাতে ঘুমায় না, ফোন থেকে সরে না, কথা বললেও মনে হয় মনটা কোথাও আটকে আছে। আমি বললাম, তোমরা দুইজনই তো ব্যস্ত, ছেলেটা একা হয়ে গেছে। লাবণী মাথা নাড়ল, বলল, আপনি একটু ওকে বুঝিয়ে বলবেন, আপনার কথা শুনতে পারে, আমার কথা শুনলেই রাগ করে। আমি বললাম, ঠিক আছে, দেখি। সেদিন বিকেলে আরিয়ান আমার বাসায় এলো। আমি বললাম, বসো, কেমন আছো? সে বলল, ভালো। কিন্তু ভালো মানুষটার চোখে থাকে না, তার চোখে ছিল সতর্কতা। আমি বললাম, ঘুম হয়? আরিয়ান হেসে বলল, ঘুম তো হয়, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে। আমি থমকে গেলাম, বললাম, দরজার ওপাশে কে? সে বলল, জানি না, কিন্তু শব্দ শুনি, চাবির ঝনঝন, নখের আঁচড়, কখনো যেন খুব আস্তে কাশি। বন্ধুরা, আমি যে শব্দ শুনেছিলাম সেটাই সে বলছে, তাহলে এটা কল্পনা নয়। আমি শান্তভাবে বললাম, ভয় পেলে শব্দ বড় লাগে, কিন্তু আমরা ভয় দিয়ে সিদ্ধান্ত নেব না, আমরা প্রমাণ দিয়ে দেখব। আরিয়ান অবাক হয়ে বলল, আপনি বিশ্বাস করছেন? আমি বললাম, আমি বিচার করতে আসিনি, আমি সাহায্য করতে চাই। আমি তাকে বললাম, আজ থেকে 3 দিন একটা নোট রাখবে, কখন শব্দ শুনেছ, কটায়, কী রকম। আরিয়ান মাথা নাড়ল।
তার চোখে প্রথমবার একটু ভরসা দেখা গেল। তারপর আমি জিজ্ঞাসা করলাম, দিনে কি করো? সে বলল, ক্লাস, পড়াশোনা আর ফোন। আমি বললাম, ফোনে কি? সে একটু থেমে বলল, কিছু গ্রুপ, কিছু বন্ধু, রাতে জাগার লোকজন। আমি বললাম, গ্রুপ মানে কি? সে বলল, অনেক কথা, অনেক গল্প, কেউ কাউকে চেনে না কিন্তু সবাই সব জানে, এমন একটা জায়গা। আমি বুঝলাম সে এমন কিছুতে ঢুকেছে যা তাকে ধীরে ধীরে গিলে খাচ্ছে। আমি বললাম, ভুল জায়গায় বেশি সময় কাটালে মন অন্ধকার হয়। আরিয়ান চোখ নামিয়ে বলল, আমি জানি। তারপর আরিয়ান চলে গেল, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হলো, কারণ আমার জীবনে যে শূন্যতা ছিল তার মধ্যে এখন আরেকটা ভয় ঢুকল। আমি ভাবলাম, যদি সত্যিই কেউ থাকে, যদি সত্যিই কেউ দরজার বাইরে আসে, আর সবচেয়ে বড় কথা, আরিয়ান কেন এমন ভয় পাচ্ছে? এটা কি শুধু অনলাইন, নাকি বাস্তবেও কেউ তাকে টার্গেট করছে? সেদিন রাত আমি ইচ্ছা করে ঘুমাতে দেরি করলাম। বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ আবার সেই শব্দ, চাবির ঝনঝন। এইবার এতটাই কাছ থেকে যে বুক কেঁপে উঠল। আমি দরজার কাছে গেলাম, পিপ হোল দিয়ে তাকালাম। কাউকে দেখা গেল না, কিন্তু করিডোরের বাতাসে ভারী গন্ধ, সিগারেট আর ভেজা কাপড়ের মতো। ঠিক তখন পাশের ফ্ল্যাটের দরজা খুলল। আরিয়ান বেরিয়ে এলো, তার চোখ বড় বড়। সে ফিসফিস করে বলল, দেখলেন তো? আমি তাকে ইশারা করে বললাম, ভেতরে এসো। আমি দ্রুত দরজা খুলে তাকে ঢুকিয়ে নিলাম, তারপর ভেতর থেকে লক করে দিলাম। আরিয়ান সোফায় বসে পড়ল, যেন হাঁপাচ্ছে। আমি পানি দিলাম, তার হাত কাঁপছে। আমি বললাম, শোনো, আজ থেকে আমরা রেকর্ড করব। তোমার ফোনে অডিও রেকর্ড অন থাকবে, আমার ফোনেও থাকবে। শব্দ হলে প্রমাণ থাকবে। আরিয়ান বলল, যদি কেউ সত্যি থাকে? আমি বললাম, তাহলে আমরা একা না, আইন আছে, ম্যানেজমেন্ট আছে, তোমার বাবা মা আছে, আর আমি আছি। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিচু গলায় বলল, আন্টি, আমি একটা ভুল করেছি। আমি বললাম, কি ভুল? সে বলল, আমি কিছু অনলাইন গ্রুপে ছিলাম। আমি একা ছিলাম, তাই ঢুকে পড়েছিলাম। ওরা মানুষের দুর্বলতা নিয়ে খেলে। প্রথমে মজা লাগে, পরে মাথায় ঢুকে যায়। আমি বললাম, তুমি কি ওদের তোমার ঠিকানা বলেছ? আরিয়ান চুপ। সেই চুপটাই ছিল উত্তর। আমি বললাম, কবে? সে বলল, মাসখানেক আগে। আমি বুঝলাম এটা ভয়ের খেলা, অনলাইন থেকে বাস্তব, ভয় দেখিয়ে চুপ করানো। আর মানুষ যখন লজ্জায় চুপ থাকে তখন অপরাধীরা আরও সাহসী হয়। আমি বললাম, আজ থেকে তুমি একা কিছু করবে না। কোনো মেসেজ এলে স্ক্রিনশট নেবে, কোনো কল এলে রেকর্ড করবে, দরজা কখনো খুলবে না। আরিয়ান মাথা নাড়ল। রাত আরও গভীর হলো। আমরা দুজনেই ফোনের রেকর্ডার অন করে রাখলাম। আমি আলো আধা জ্বালিয়ে বসেছিলাম। হঠাৎ দরজায় টুকটুক, নখের আঁচড়, তারপর আবার চাবির ঝনঝন। তারপর ঠিক আমার দরজার নিচ দিয়ে একটা কাগজ ঢুকল। আমি কাগজটা তুললাম। কাগজে লেখা, তুমি কথা রাখতে পারোনি। আরিয়ান কেঁপে উঠল, বলল, আন্টি, ওরা আমাকে বলেছিল রাতে গ্রুপে থাকতে হবে, আমি আর যাইনি। আমি বললাম, ভয় পেও না, এখন থেকে আমরা চুপ থাকব না। আমি কাগজটা ভাঁজ করে রাখলাম, কারণ এই কাগজই প্রমাণ। ঠিক তখন আরিয়ানের ফোনে মেসেজ এলো, অচেনা নাম্বার। মেসেজটা ছিল, চুপ থাকলে সব ঠিক থাকবে, কথা বললে দরজা খুলে যাবে। আমি আরিয়ানের দিকে তাকালাম। সে চোখে পানি নিয়ে বসে আছে। আমি বললাম, কাল সকালে তোমার বাবা মাকে ডাকি, তারপর থানায় যাব, সাইবার ইউনিটেও অভিযোগ করব। পরদিন সকাল আমি লাবণী আর শাহেদকে ডেকে বসালাম। আমি তাদের রাগ কমিয়ে বললাম, রাগ করলে সমস্যার সমাধান হবে না, আগে বাঁচতে হবে, তারপর শিখতে হবে। আরিয়ান সত্য বলল। লাবণী কেঁদে ফেলল। শাহেদ রাগে গলা চড়ালো, কিন্তু শেষে বসে পড়ল, কারণ বাবার রাগের নিচেও ভয় থাকে, ছেলেকে হারিয়ে ফেলার ভয়। আমরা থানায় গেলাম। অফিসার শান্তভাবে শুনলেন, বললেন, অনলাইন হয়রানি এখন অনেক বেড়েছে। মানুষকে ভয় দেখায়, লজ্জা দেয়, টাকা বা সুবিধা আদায় করে। শাহেদ বলল, কিন্তু এরা করিডোর পর্যন্ত এসেছে। অফিসার বললেন, তাহলে বিল্ডিং নিরাপত্তা বাড়াতে হবে, করিডোরে ক্যামেরা লাগাতে হবে। ফিরে এসে আমরা ম্যানেজমেন্টকে ডাকলাম। গার্ডকে জেরা করা হলো। গার্ড প্রথমে অস্বীকার করল, তারপর কড়া কথা শুনে ভেঙে পড়ল। বলল, ম্যাডাম, কয়েক সপ্তাহ আগে এক লোক এসেছিল, বলেছিল সে সাজিদ ভাইয়ের লোক।
সে বলেছিল আপাকে সারপ্রাইজ দেবে, তাই আমি ঢুকতে দিয়েছি। বন্ধুরা, সাজিদ নামটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। আমার স্বামী, যে দূরে থাকে, যে অবহেলা করে, কিন্তু তার নাম দিয়ে যদি কেউ আসে, তাহলে সেটা কি কাকতল নাকি পরিকল্পনা? আমি সাজিদকে কল করলাম। সে প্রথমে ধরল না, পরে ধরল। আমি বললাম, তুমি কি কাউকে পাঠিয়েছ? সে বিরক্ত গলায় বলল, তুমি এসব কোথায় শিখো? তোমার মাথায় এসব ঢুকে গেছে। আমি বললাম, মাথায় না, দরজায় কাগজ, হুমকি সব আছে। সাজিদ বলল, তুমি কাউন্সেলিং করাও, একা থাকলে এসব হয়। বন্ধুরা, এই কথাটা আমার ভেতরে আগুন ধরিয়ে দিল। অবহেলা মানুষকে মারে, আর সন্দেহ মানুষকে পাগল বানায়। আমি ফোন কেটে দিলাম। এবার আমি সিদ্ধান্ত নিলাম, সাজিদের কথাই নয়, প্রমাণে চলব। সেদিন বিকেলে করিডোরে অস্থায়ী ক্যামেরা লাগানো হলো। ম্যানেজমেন্ট বলল, স্থায়ী ক্যামেরা পরে হবে। আমি বললাম, পরে নয়, এখন। কারণ ভয় পরে আসবে না, ভয় এখনই আছে। রাত নামল, আমরা সবাই সাবধান। আমি দরজায় অতিরিক্ত লক দিলাম, একটা ছোট টর্চ হাতে রাখলাম, ফোন চার্জ দিয়ে রাখলাম। আরিয়ানও তার বাবা মার সাথে থাকল। লাবণী বারবার দরজা দেখছে, শাহেদ করিডোরে কান পাচ্ছে। রাত 2টোর দিকে আবার শব্দ। এইবার শব্দটা শুধু চাবির ঝনঝন না, এক ধরনের চাপা হাসির মতো, যেন কেউ খুব ঠান্ডাভাবে আমাদের ভয় দেখিয়ে আনন্দ পাচ্ছে। দরজার নিচ দিয়ে একটা খাম ঢুকল। আমি খামটা তুললাম। ভেতরে একটা ছোট চাবির রিং আর একটা ছবি। ছবিটা দেখে আমার হাত কেঁপে উঠল, কারণ ছবিটা আমার আর সাজিদের বিয়ের দিনের ছবি। এই ছবি আমার আলমারির ভেতরে ছিল। আমি দৌড়ে আলমারি খুললাম। কাগজপত্র নড়াচড়া, একটা পুরনো চিঠির খাম নেই, যেটা আমি লুকিয়ে রেখেছিলাম। এবার আমি নিশ্চিত হলাম কারোর কাছে আমার ঘরের তথ্য আছে। আমি পুলিশকে খবর দিলাম। পুলিশ এসে বলল, আপনার তালা বদলান, আর বাসায় কোনো পুরনো রাউটার বা ডিভাইস আছে? আমি বললাম, একটা পুরনো রাউটার আছে, স্বামী কিনেছিল। অফিসার বললেন, অনেক সময় এই ধরনের ডিভাইস হ্যাক করে ঘরের তথ্য বের করে, ছবি, নাম, নড়াচড়া, কিছু কিছু জিনিসও। বন্ধুরা, এই কথাটা শুনে আমার ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কারণ আমি তখন বুঝলাম শুধু দরজার বাইরের মানুষ না, প্রযুক্তির ফাঁক দিয়েও কেউ ঘরে ঢুকতে পারে। এইটা আমাদের সমাজের নতুন বিপদ, যেখানে মানুষ ভেবে বসে ঘরের দরজা বন্ধ মানে নিরাপদ। আসলে না বন্ধুরা, ঘরের দরজা বন্ধ থাকলেও অনলাইনের দরজা খোলা থাকলে বিপদ ঢুকে যায়। পুলিশ বলল, ক্যামেরা ফুটেজ দেখুন। সকালে ফুটেজ দেখা হলো। রাত 2:06 একজন লোক করিডোরে আসে, মুখ ঢাকা, ক্যাপ, হাতে চাবির রিং ঘোরায়, ক্যামেরার দিকে তাকিয়ে একটা ছোট হাসি দেয়। তার কবজিতে পোড়া দাগ। আমি কেঁপে উঠলাম, কারণ এই দাগ আমি আগে দেখেছি সাজিদের ছোট ভাই রায়হানের হাতে। রায়হান আমাদের বাড়িতে আসতো, কাগজপত্রে সাহায্য করত, মাঝে মাঝে টাকা ধার নিত। কখনো মনে হয়েছিল খুব কাছের, আর এখন মনে হচ্ছে খুব ভয়ঙ্কর। আমি পুলিশকে বললাম, আমি নিশ্চিত না, কিন্তু সন্দেহ হচ্ছে আমার আত্মীয়ের ওপর। অফিসার বললেন, সন্দেহের সাথে প্রমাণ দরকার, আমরা কৌশলে ধরব। সেদিন আমরা নিরাপত্তা আরও বাড়ালাম, তালা বদলালাম, রাউটার বদলালাম, সব পাসওয়ার্ড পরিবর্তন করলাম, ফোনে 2 স্টেপ ভেরিফিকেশন দিলাম। আরিয়ানের ফোনও ক্লিন করালাম। সে যে গ্রুপগুলোতে ছিল সেখান থেকে বের করলাম, তার ফোনে যে অ্যাপগুলো অদ্ভুত ছিল সেগুলো সরালাম। আমি বললাম, দেখো আরিয়ান, ভুল করেছ বলে তুমি খারাপ মানুষ না, কিন্তু ভুলকে আঁকড়ে ধরলে তুমি হারাবে। আরিয়ান চোখ নামিয়ে বলল, আন্টি, আমি শুধু একা ছিলাম। আমি বললাম, একা থাকলে কথা বলতে হয়, লুকাতে হয় না। বন্ধুরা, এই কথাটা শুধু আরিয়ানের জন্য না, অনেকের জন্য। অনেক ছেলে মেয়ে একা থাকে, বাবা মা ব্যস্ত, তারা চুপচাপ ফোনের ভেতর একটা সঙ্গ খোঁজে, কিন্তু সেই সঙ্গ অনেক সময় ফাঁদ। ফাঁদ প্রথমে মজা দেয়, পরে ভয় দেয়, আর ভয় দিলেই মানুষ লজ্জায় চুপ হয়ে যায়। এই চুপটাই অপরাধীদের শক্তি। সেদিন রাতে পুলিশ গোপনে করিডোরে একটা ছোট ক্যামেরা বসালো, যেটা সহজে বোঝা যায় না। আমাকে বলা হলো আমি যেন ভয় না দেখাই, আমি যেন স্বাভাবিক থাকি, কারণ যে ভয় দেখায় সে দুর্বলতা খোঁজে। আমি দুর্বলতা দেখাবো না।
রাত 1:45। আমি সোফায় বসে আছি। হঠাৎ আবার সেই শব্দ, চাবির ঝনঝন, নখের আঁচড়। আমি দরজা বন্ধ রেখেই শান্ত গলায় বললাম, যেই হও থামো, আমি সব জানি। বাইরে কোনো জবাব নেই, কিন্তু দরজার নিচ দিয়ে কাগজ ঢুকল। কাগজে লেখা, আপা, আপনি কাগজ সাইন করে দিলেই সব শেষ, না হলে আপনি জানেন শব্দ থামবে না। কাগজ সাইন, এই কথাটা পড়ে আমার মাথা পরিষ্কার হলো। এটা শুধু ভয় দেখানো নয়, এটা সুবিধা আদায়, এটা সম্পত্তি লুট, এটা একা একজন নারীকে দুর্বল বানিয়ে তার জীবনের জমানো সব কিছু কেড়ে নেবার চেষ্টা। আমি পুলিশকে কল দিলাম। অফিসার বললেন, দরজা খুলবেন না, আমরা করিডোরে আছি। 2 মিনিট পর করিডোরে দৌড়দৌড়ি। একজন পালাতে চেষ্টা করল, পুলিশ ধরে ফেলল। আমি দরজা খুললাম না। পিপহোল দিয়ে দেখলাম মুখ ঢাকা, ক্যাপ, কবজিতে সেই দাগ। অফিসার বাইরে থেকেই বললেন, আপনি নিরাপদ, আমরা ধরে ফেলেছি। সকাল হলে থানায়। লোকটার মুখ খুলে দেওয়া হলো। বন্ধুরা, বুকটা শক্ত হয়ে গেল। এটা সত্যিই রায়হান। রায়হান আমার দিকে তাকিয়ে ঠান্ডা হাসি দিল। বলল, আপা, আপনি তো অনেক চালাক। আমি বললাম, চালাক না, আমি শুধু আর বোকা থাকব না। অফিসার জিজ্ঞেস করল, তুমি কি চাও? রায়হান বলল, কাগজে একটা সাইন, বিল্ডিংটা ভাইয়ের নামে ট্রান্সফার। আপার তো একা, আপার কি দরকার এত কিছু? বন্ধুরা, এই কথাটা শুনে আমি বুঝলাম, সমাজে অনেক মানুষের চোখে একা নারী মানে সহজ শিকার। তারা ভাবে একা মানে দুর্বল, একা মানে ভয় পাবে, একা মানে চুপ থাকবে। কিন্তু আমি চুপ থাকব না। অফিসার রায়হানের ফোন চেক করল। সেখানে যে গ্রুপ ছিল সেই গ্রুপেই আরিয়ান আগে জড়িয়ে পড়েছিল। ভয় দেখানোর টেমপ্লেট, কাকে কিভাবে চুপ করাতে হয়, কাগজে সাইন করাতে কিভাবে চাপ দিতে হয়, এসব লেখা। আরিয়ান তখন মাথা নিচু করেছিল। আমি তার কাঁধে হাত রাখলাম। আমি বললাম, ভুল করেছ বলে তুমি খারাপ মানুষ না, কিন্তু ভুলকে আঁকড়ে ধরলে তুমি হারাবে। তারপর অফিসার বললেন, রায়হান আপনার বাসার তথ্য কিভাবে পেল? রায়হান হাসল, বলল, আপাদের পুরনো রাউটার, পাসওয়ার্ড বদলায়নি, ভিতরে সব বুঝে ফেলেছি। আমি শিউরে উঠলাম। অফিসার বললেন, রাউটার সেটআপে কে সাহায্য করেছিল? আমি বললাম, সাজিদ। বলেছিল, চিন্তা করো না, সব ঠিক করে দিলাম। বন্ধুরা, আমি তক্ষুনি সাজিদকে কল দিলাম। সে ধরল। আমি বললাম, তোমার ভাই ধরা পড়েছে, সে আমার কাগজ সাইন চেয়েছিল, আমার বিয়ের ছবি বের করেছে, তুমি জানতো? সাজিদ চুপ। তারপর বলল, আমি জানতাম না। আমি বললাম, তুমি না জানলেও তুমি আমাকে একা রেখে দিয়েছ, তুমি নিরাপত্তা ভাবনি, তুমি শুধু টাকা পাঠিয়ে ভাবছ দায়ে শেষ। সাজিদ বলল, নিশাদ, আমি বললাম, থাক, এবার আমি নিজের জীবন নিজের হাতে নেব। আমি ফোন কেটে দিলাম। সেদিন আমার চোখে পানি আসেনি, কিন্তু ভিতরে ভিতরে আমি বদলে গেলাম। কারণ আমি বুঝলাম, মানুষ যখন নিজেকে ছোট ভাবে তখনই অন্যরা তাকে ছোট করে। আমি আর নিজেকে ছোট ভাবব না। তারপর কি হলো? রায়হানের বিরুদ্ধে মামলা হলো। অনধিকার প্রবেশ, হুমকি, জালিয়াতির চেষ্টা, সাইবার হয়রানি, সব মিলিয়ে। গার্ডকে বরখাস্ত করা হলো। বিল্ডিংয়ে স্থায়ী সিসিটিভি বসানো হলো। আমি আইনজীবীর মাধ্যমে আমার সম্পত্তির সব কাগজ আপডেট করলাম, ব্যাংকে সিগনেচার বদলালাম, জরুরি নম্বর তালিকা বানালাম। আর একটা জিনিস করলাম, আমি আর লজ্জাকে নিজের শত্রু বানালাম না। আমি মেয়েদের বললাম, সত্য বললাম। মেয়েরা প্রথমে অবাক হলো, তারপর বলল, আম্মা, আপনি কেন এতদিন চুপ ছিলেন? আমি বললাম, কারণ আমি ভাবতাম চুপ থাকলে শান্তি আসবে, কিন্তু চুপ থাকলে শান্তি আসে না, চুপ থাকলে অপরাধ বাড়ে। আরিয়ানের জীবনেও বড় পরিবর্তন এলো। তার বাবা মা প্রথমে রাগ করেছিল, কিন্তু পরে তারা বুঝল, রাগ দিয়ে ছেলেকে বাঁচানো যায় না, সময় দিয়ে বাঁচাতে হয়। তারা অফিস থেকে ফিরে আরিয়ানের পাশে বসত, খোঁজ নিত, ফোনের সময় ঠিক করত, রাতে একসাথে খাবার খেত, একসাথে হাঁটতে যেত। আরিয়ান একদিন আমাকে বলল, আন্টি, আমি আগে ভাবতাম কেউ আমাকে বুঝবে না। আমি বললাম, বুঝবে কেন? তুমি তো কাউকে সুযোগই দাওনি। সে বলল, আমি লজ্জা পেতাম। আমি বললাম, লজ্জা ভুলের না, লজ্জা চুপ থাকার। কারণ ভুল করলে মানুষ শেখে, কিন্তু চুপ থাকলে ভুল মানুষকে খেয়ে ফেলে।
আরিয়ান থেরাপিস্টের কাছে গেল। সে শিখল কিভাবে ভয় এলে শ্বাস নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে রাতের অস্থিরতা কমাতে হয়, কিভাবে নেগেটিভ চিন্তা মাথায় এলে থামাতে হয়। সে আমাকে বলল, আন্টি, মানুষকে শুধু পড়া শেখালে হয় না, মানুষকে মনটাও ঠিক রাখতে শেখাতে হয়। আমি হেসে বললাম, সেই কাজটাই এখন আমি করি। একদিন আরিয়ান এসে আমার দরজায় দাঁড়ালো। এইবার কোনো শব্দ না, কোনো চাবির ঝনঝন না, শুধু শান্ত একটা কণ্ঠ। আন্টি, আমি ধন্যবাদ বলতে এসেছি। আমি বললাম, ধন্যবাদ কেন? সে বলল, আপনি যদি সেদিন বিশ্বাস না করতেন, আমি হয়তো আরও গভীরে চলে যেতাম, আমি হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম। আমি বললাম, ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ তোমার সাহসকে, সত্য বলা সহজ না। আরিয়ান বলল, আন্টি, এখন রাতে ঘুম হয়। আমি বললাম, তাহলে দরজার ওপারের শব্দ থেমে গেছে? সে হেসে বলল, থেমে গেছে, কারণ এখন আমি জানি ভয় এলে লুকোতে নেই। বন্ধুরা, এই গল্পের শেষটা শুধু রায়হান ধরা পড়ল না, শেষটা হলো আমি নিজের ভেতরের দরজাটা খুলেছি, যে দরজার ভেতরে আমি লুকিয়ে রেখেছিলাম আমার কষ্ট, আমার অপমান, আমার অবহেলা। আমি বুঝেছি একাকিত্বে মানুষ হারিয়ে যায় না, একাকিত্বে মানুষ জেগে ওঠে যদি সে সাহস পায়। আজ আমি একা থাকি ঠিকই, কিন্তু আমি আর দুর্বল না। আমি এখন জানি নিজের নিরাপত্তা নিজের হাতে, নিজের সম্মান নিজের হাতে, নিজের শান্তি নিজের হাতে। কেউ এসে যদি দরজায় শব্দ করে, আমি আর ভয় পাব না। আমি প্রমাণ খুঁজব, সাহায্য চাইব, আইনকে পাশে নেব, কারণ চুপ থাকলে শব্দ বাড়ে, আর কথা বললে শব্দ থামে। বন্ধুরা, গল্পের শেষ কথা, অনেক সময় দরজার ওপারের শব্দ আসলে বাইরে কেউ না, ওটা হলো আমাদের জীবনের ভুল সিদ্ধান্তের প্রতিধ্বনি, অবহেলার প্রতিধ্বনি, একাকিত্বের প্রতিধ্বনি। আর সেই প্রতিধ্বনি থামে তখনই যখন আমরা সত্য বলি, সাহায্য চাই, আর নিজের সম্মান নিজের হাতে তুলে নিই। আমার কলিজার বন্ধুরা, তোমরা ভাবছো গল্প তো শেষ, কিন্তু সত্যি বলতে কি, কিছু গল্পের শেষ থাকে না, শেষের পরে একটা পরে থাকে। আর সেই পরেটাই অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন মানুষ ভাবতে থাকে সব ঠিক হয়ে গেছে। রায়হান ধরা পড়ার পর প্রথম কয়েকদিন আমার বুকটা হালকা ছিল। করিডোরে শব্দ নেই, চাবির ঝনঝন নেই, নখের আঁচড় নেই। কিন্তু বন্ধুরা, অভ্যেসের ভয় সহজে যায় না। রাতে ঘুমাতে গেলেই আমার কান খোলা থাকত। অন্ধকারে একটু বাতাস নড়লেই মনে হতো কে যেন আবার এসেছে। আমি নিজেকে বোঝাতাম সব শেষ, কিন্তু মন মানত না, কারণ মন একবার ভেঙে গেলে ভাঙা কাচের মতো, আলোতেও কাটে, অন্ধকারেও কাটে। সেদিন থানায় অফিসার আমাকে বলেছিলেন, আপনি শুধু তালা বদলালেই হবে না, আপনার জীবন যাপনও বদলাতে হবে, আপনার চারপাশের মানুষের উপর বিশ্বাসের হিসাবটা নতুন করে করতে হবে। আমি শুনেছিলাম, কিন্তু ঠিক বুঝিনি, এখন বুঝছি। রায়হানের মামলার কাগজপত্র এগোতে লাগলো, কিন্তু এর মধ্যে আমার কাছে একটা অদ্ভুত ফোন কল এলো, অচেনা নাম্বার। আমি ধরলাম না। 2 মিনিট পর আবার, তৃতীয়বার ধরলাম। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ, ঠান্ডা, চাপা। নিশাতাপা, আপনি ঠিক টাচ করেছেন। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কে? ও বলল, আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনার দরজায় আর শব্দ হবে না এটা আমি নিশ্চিত করতে পারি না। আমি কেঁপে উঠলাম। আমি বললাম, তুমি হুমকি দিচ্ছ? ও হেসে বলল, হুমকি না, সতর্কতা। আপনার গল্পটা বড়দের গল্প। একা মানুষকে টার্গেট করা সহজ, আর আপনি তো জানেন এরা একা আসে না। তারপর ফোন কেটে দিল। বন্ধুরা, আমার হাত জমে গেল। আমি মনে করেছিলাম রায়হান ধরা পড়ে মানে সব শেষ, কিন্তু ওই ফোন কল বুঝিয়ে দিল একটা মাথা কাটা গেলে তার পেছনে আরও মাথা থাকতে পারে। আমি পুলিশকে ফোন দিলাম। অফিসার বললেন, নতুন নাম্বার হলে স্ক্রিনশট, কল ডিটেল দিন, কথা কম বলুন, রেকর্ড রাখুন। আমি ঠিক তাই করলাম। কল লগ সেভ করলাম, কিন্তু মনটা শান্ত হলো না। এরপর আরও একটা ঘটনা ঘটল। আমার মেয়ের ফোন এলো। বড় মেয়ে বলল, আম্মা, অদ্ভুত একটা ব্যাপার, কেউ আমাদেরকে আপনার বাড়ির নাম, ঠিকানা, ফ্লোর সব বলে যাচ্ছে। বলছে আপনার আম্মাকে সাবধানে রাখুন। আমি মাথায় হাত দিলাম। আমি বললাম, কেউ কি নাম বলেছে? মেয়ে বলল, না, কিন্তু গলাটা বদলানো ছিল, যেন কেউ ইচ্ছে করে লুকাচ্ছে। বন্ধুরা, তখন আমি বুঝলাম ওরা শুধু আমাকে ভয় দেখাতে চায় না, ওরা আমার পরিবারকেও ভয় দেখাতে চায়। আর মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখানো যায় তার প্রিয় মানুষকে টার্গেট করে।
আমি সেই দিনই একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর একা থাকব না। মানে মানুষ না থাকলেও আমি সিস্টেম করে থাকব। আমি ম্যানেজমেন্টকে বললাম, গার্ড ডিউটির তালিকা লিখিত দিতে হবে, করিডোরের রাতে আলো 24 ঘন্টা অন থাকতে হবে, ক্যামেরার স্টোরেজ অন্তত 30 দিনের রাখতে হবে, আর আমার ফ্ল্যাটের সামনে একটা ডোর সেন্সর বসালাম, যেটা নড়াচড়া হলে ভিতরে অ্যালার্ট দেয়। আমি আগে এসব করিনি, কারণ আমি ভাবতাম এগুলো অতিরিক্ত ভয়। কিন্তু বন্ধুরা, ভয় আর সতর্কতা এক না। ভয় মানুষকে দুর্বল করে, আর সতর্কতা মানুষকে নিরাপদ করে। কিন্তু একটা বিষয় তখনও বাকি ছিল, আরিয়ান। রায়হানের সাথে যে অনলাইন গ্রুপটা ছিল, সেখানে আরিয়ানের পুরনো কিছু তথ্য ছিল। আরিয়ান নিজেই বলেছিল, আন্টি, আমার ভুলটা একদিনে মুছবে না, আমি জানি কেউ না কেউ আমাকে আবার খুঁজবে। আমি বললাম, ভয় পাস না, আমরা বাঁচার জন্য পরিকল্পনা করব। আমি আরিয়ানের বাবা মাকে বললাম, ওকে শুধু শাসন করলে হবে না, ওকে সময় দিতে হবে, ওকে বুঝতে হবে। লাবণী চুপ করে শুনেছিল, শাহেদও মাথা নেড়েছিল। তারপর তারা সত্যি বদলাতে শুরু করল। প্রতিদিন রাতে তারা 3 জন একসাথে খেত। খাবারের সময় ফোন টেবিলে থাকত না। তারা কথা বলতো, দিন কেমন গেল, মাথায় কি চলছে, কি নিয়ে টেনশন। আরিয়ান প্রথম দিকে চুপ থাকত, তারপর ধীরে ধীরে কথা খুলতে শুরু করল। একদিন আরিয়ান বলল, আন্টি, একটা কথা বলি। আমি বললাম, বলো। সে বলল, আমি যখন ওই গ্রুপে ছিলাম তখন আমার মনে হতো আমি খুব শক্তিশালী, কারণ আমি কারো কথা শুনছি না, আমি যেটা খুশি করছি। কিন্তু আসলে আমি শক্তিশালী ছিলাম না, আমি ছিলাম একা। বন্ধুরা, এই লাইনটা শুনে আমার বুক ভরে গেল, কারণ কত ছেলে মেয়ে সাহসী সেজে ভুল পথে যায় শুধু একা থাকার কারণে। তারা ভাবে এটাই স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা মানে দায়িত্ব নেওয়া, আর ভুল পথে যাওয়া মানে নিজেকেই হেরে যাওয়া। আরিয়ান থেরাপিস্টের কাছে নিয়মিত যেতে শুরু করল। ভয় এলে কিভাবে শ্বাস নিতে হয় শিখল, রাতে ঘুমের আগে কিভাবে মন শান্ত করতে হয় শিখল। কিছু কিছু ছোট অভ্যাস বদলালো, রাতে দেরি করে স্ক্রিন না দেখা, অচেনা মেসেজে রিপ্লাই না করা, নিজের অবস্থান বা ব্যক্তিগত তথ্য কোথাও না দেওয়া। একদিন বিকেলে আরিয়ান আমার বাসায় এলো, বলল, আন্টি, আমি আপনার কাছে একটা জিনিস দিতে চাই। আমি বললাম, কি? সে একটা কাগজ বের করল, ওর নিজের হাতের লেখা। লিখেছিল, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি চুপ থাকিনি, আমি সত্য বলেছি, আমি সাহায্য চেয়েছি, আমি নিজের জীবনটা ফিরিয়ে আনছি। বন্ধুরা, আমি সেই কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করেছিলাম। আমি ভাবলাম, আমার জীবনে বহু ছাত্র ছিল, বহু মানুষ ছিল, কিন্তু এই ছেলেটা আমাকে একটা শিক্ষা দিল। মানুষ বদলাতে পারে যদি সে সত্য স্বীকার করে। কিন্তু গল্পের রহস্য তখনও শেষ হয়নি, কারণ যে দ্বিতীয় লোকটা পালিয়েছিল সে কে? একদিন পুলিশ আমাকে ফোন দিল। অফিসার বললেন, আপনার বিল্ডিংয়ের আশেপাশে আমরা একই ধরনের একটা ঘটনা ধরেছি, একই ধরনের মেসেজ, একই ধরনের কাগজ, একই ধরনের ভয় দেখানো। মনে হচ্ছে একটা চক্র কাজ করছে। আমি বললাম, তাহলে রায়হান একা ছিল না? অফিসার বললেন, একাই না, কিন্তু আপনি চিনবেন কিনা নিশ্চিত না, আমরা তদন্ত করছি। ফোন কাটার পর আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ আমার মনে পড়ল, রায়হান ধরা পড়ার পরও যে ফোন কলটা এসেছিল, সেই কণ্ঠটা কোথাও যেন আমি আগে শুনেছি। খুব কাছ থেকে না, কিন্তু পরিচিত। আমি ভাবতে ভাবতে হঠাৎ করেই এক নাম মাথায় এলো। আমাদেরই বিল্ডিংয়ের নিচের দোকানের লোকটা, যে লোকটা সবসময় আপা আপা করে কথা বলে, অতি ভদ্র, কিন্তু চোখে একটা ধূর্ততা। আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু সন্দেহটা মাথায় ঢুকে গেল। পরদিন আমি ইচ্ছে করে নিচে নামলাম, দোকানের সামনে দাঁড়িয়ে কিছু কিনলাম। লোকটা হাসল, আপা ভালো আছেন? আমি হাসলাম, ভালো। কিন্তু আমার চোখ তার হাতে গেল। তার কবজিতে ছোট একটা কালো দাগ, পোড়া দাগ নয়, তবুও দাগ। আমি কাঁপলাম না, কিন্তু মনে মনে বললাম, সাবধানে থাকতে হবে। আমি পুলিশকে সন্দেহের কথা বললাম। পুলিশ বলল, আপনি নিজে কিছু করবেন না, শুধু লক্ষ্য রাখুন। বন্ধুরা, এখানেই আসল মনস্তাত্ত্বিক ব্যাপারটা শুরু হয়। যখন মানুষ ভয় পায় তখন সে সব জায়গায় শত্রু খোঁজে, আর যখন মানুষ সাবধান হয় তখন সে প্রমাণ খোঁজে। আমি ভয় নয়, প্রমাণের পথে হাঁটলাম। কয়েকদিন পর পুলিশ জানালো, দোকানের লোকটার সাথে ওই চক্রের যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু প্রমাণ জোরালো নয়। তারা তাকে নজরে রাখছে। এই সময় আমি নিজের জীবন নিয়ে আরও বড় সিদ্ধান্ত নিলাম। আমি মেয়েদেরকে বললাম, আমি একা থাকব না, তোমরা পালা করে সপ্তাহে একদিন আমার সাথে থাকবে।
প্রথমে তারা অবাক হলো, তারপর রাজি হলো, কারণ বিপদ মানুষের ঘুম ভাঙায়। আমি আবার টিউশন ধরলাম, কিন্তু ছোট করে। শুধু পড়াশোনা নয়, আমি এখন ছেলেমেয়েদের বলি অনলাইনে কিভাবে সাবধান হতে হয়, অচেনা মানুষের কথা বিশ্বাস করা যায় না, নিজের ছবি, ঠিকানা, তথ্য কাউকে দেওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা, ভয় পেলে কাউকে বলতে হবে। চুপ থাকা মানে শক্ত থাকা না, চুপ থাকা মানে বিপদকে বড় করা। একদিন এক ছাত্রী আমাকে বলল, আপা আমরা তো ছোট, আমরা কি বুঝব? আমি বললাম, ছোট হওয়া সমস্যা না, সমস্যা হলো একা হয়ে যাওয়া। একা হয়ে গেলে ভুল সহজ হয়। বন্ধুরা, এই কথাগুলো বলার সময় আমি নিজের কথাই বলছিলাম। আমি একা হয়ে গিয়েছিলাম। আমার পাশে স্বামী ছিল না, মেয়েরা ছিল দূরে। আমি নিজেকে শক্ত ভাবতাম, কিন্তু আসলে আমি চুপ ছিলাম। আর চুপ থাকতেই আমার চারপাশে শব্দ বেড়েছিল। আর এখনও আমি একা থাকি অনেকটা সময়, কিন্তু আমি আর সেই আগের নিষাদ না। আমি জানি জীবন শুধু টাকায় চলে না, জীবন চলে সম্পর্কের যত্নে, সতর্কতায়, নিজের সম্মানে। একদিন রাত, আমি ঘুমাতে যাচ্ছি। হঠাৎ করিডোরে একটা হালকা শব্দ। চাবির ঝনঝন নয়, নখের আঁচড় নয়, শুধু কারো পায়ের ধীর হাঁটা। আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম গার্ড টহল দিচ্ছে। আমি শান্ত হয়ে গেলাম। আর ঠিক তখনই আমি বুঝলাম, সব শব্দ ভয় নয়, কিছু শব্দ নিরাপত্তার, কিছু শব্দ আশ্বাসের, কিছু শব্দ বলে তুমি আর একা না। আমার কলিজার বন্ধুরা, এই গল্পটা থেকে যদি একটা কথাই মনে রাখো, অনলাইনের জগৎ সুন্দর, কিন্তু বিপদও আছে। একাকিত্ব খারাপ না, কিন্তু একাকিত্বে চুপ থাকা খারাপ। আর যদি কখনো মনে হয় দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে, তাহলে লুকাবে না, সাহায্য চাইবে, প্রমাণ রাখবে, আর নিজের মূল্য নিজের হাতে তুলে নেবে। আজকের এই বাড়তি অংশটা আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে বলবেন। আপনারা কি চান এই গল্পের মতো আরও সাইবার রহস্য প্লাস বাস্তব জীবনের শিক্ষা গল্প?